আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রবর্তিত ক্লাস 9-এর হিস্ট্রি চ্যাপ্টার 2 বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়বাদ থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি এখান থেকে এই চ্যাপ্টার থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাই যারা এখন ওই ভিডিওটি দেখোনি এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে যে সমস্ত 1 নম্বরের ও 2 নম্বরের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া আছে, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলোই দেখা যায় বারবার স্কুলগুলোতে, প্রতিটা স্কুলে বারবার ঘুরিয়ে ফিরে ওই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু থাকে। চলো 2 নম্বর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, ডিরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? অ্যান্সার দেখে নাও। 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার পাঁচজন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরি শাসন ব্যবস্থা নামে কিন্তু পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টর পদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা একেবারেই কিন্তু ভেঙে পড়েছিল। আর এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ খাতায় নোট ডাউন রাখলে কী হবে, এক্সামের সময় তোমাদেরই পড়তে সুবিধা হবে। আর এইখান থেকেই তোমাদের ফার্স্ট সামেটিভ এবং থার্ড সামেটিভে কোশ্চেনগুলো যেগুলো থাকবে এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো 2 নম্বর কোশ্চেনটা বলছে, নেপোলিয়নের যুগ বলতে কী বোঝায়? নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সের কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল গঠন করেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য। 3 নম্বর কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন? কোন পোপ নেপোলিয়নকে সম্রাট পদে অভিষিক্ত করেন? অ্যান্সার দেখে নাও। 1804 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর নেপোলিয়ন নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। পোপ সপ্তম পায়াস প্যারিসের নোটরডাম চার্চে উপস্থিত থেকে নেপোলিয়নকে সম্রাট পদে কিন্তু অভিষিক্ত করেন। নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। 4 নম্বর কোশ্চেন, কনরাড বলতে কী বোঝো? কনরাড বলতে কী বোঝো? 1799 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের মত বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলির জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ ঘটে। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সূত্র বা সমাধান সূত্র রচনা করেন তা কনকর্ডাট নামে কিন্তু পরিচিত। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের প্রত্যেকটা স্কুলের জন্য। 5 নম্বর কোশ্চেন বলছে, কনকর্ডাট এ কী বলা হয়? এই যে কনকর্ডাট চুক্তি, এতে কী বলা হয়? অ্যান্সার দেখো। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস দ্বারা যৌথভাবে প্রবর্তিত কনকর্ডাটে বলা হয়, 1 নম্বর, ফ্রান্সে চার্চের যাজকগণ সরকার দ্বারা নিযুক্ত হওয়ার পর পোপ সেই নিয়োগ অনুমোদন করবেন। 2 নম্বর, প্রত্যেক যাজক ফরাসি সরকারের কাছ থেকে নির্দিষ্ট বেতন পাবেন। 3 নম্বর, ফ্রান্সে ক্যাথলিক ধর্ম চালু থাকবে, তবে তার উপর ফরাসি সরকারের নিয়ন্ত্রণ জারি করা হবে। 4 নম্বর, বিপ্লবী আমলে ফরাসি সরকার রাষ্ট্রের যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল পোপ তা স্বীকার করে নেবে। 6 নম্বর কোশ্চেন কী বলছে, কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা বলতে কী বোঝায়? কোড নেপোলিয়নে কোন নীতির ওপর গুরুত্ব দেওয়া হয়? অ্যান্সার দেখে নাও। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শের দ্বারা প্রচলিত পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে সমগ্র ফ্রান্সে এক ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নেবেন। আর কি না, তার উদ্যোগে আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সুপারিশ অনুসারে 1804 খ্রিস্টাব্দে ফ্রান্স নতুন আইনবিধি প্রবর্তিত হয়। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এর নামকরণ করেন কোড নেপোলিয়ন। এতে বলা হয় আইনের চোখে সকলেই সমান। 7 নম্বর কোশ্চেন কী বলছে, লাইসি কি? 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি শহরগুলিতে কয়েকটি আদর্শ সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন, যেগুলি লাইসি বা লিসে নামে কিন্তু পরিচিত। লিসেগুলি ছিল আধা সামরিক বিদ্যালয়। এই সমস্ত এলিট বিদ্যালয়গুলিতে সামরিক ও অসামরিক কর্মচারীদের সন্তানরা পড়াশোনা করত। 8 নম্বর কোশ্চেন, লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়নের রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপোলিয়নের মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিন্তু লিজিয়ন অফ অনার। 9 নম্বর কোশ্চেন বলছে, ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট কবে ও কাদের নিয়ে গঠিত হয়? ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা ও ইউরোপের শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ইংল্যান্ডের উদ্যোগে 1805 খ্রিস্টাব্দের জুলাইয়ে
ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট কিন্তু গঠিত হয়েছিল। 10 নম্বর কোশ্চেন, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করেন। 11 নম্বর কোশ্চেন বলছে টিলসিটের সন্ধি বা টিলজিটের সন্ধি যেটা আমরা জানি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অথবা টিলসিটের সন্ধির গুরুত্ব কী ছিল? 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে কিন্তু টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির গুরুত্ব নিম্নরূপ। কি? 1 নম্বর চুক্তি অনুযায়ী টিলসিটের চুক্তির ফলে ইউরোপে নেপোলিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। 2 নম্বর, ইংল্যান্ড ছাড়া ইউরোপের সমস্ত বৃহৎ শক্তি নেপোলিয়নের অধীনতা স্বীকার করেছিল। তারা নেপোলিয়নের নির্দেশ মানতেও বাধ্য হয়েছিল। 12 নম্বর কোশ্চেন কী বলছে? কনফেডারেশন অফ দ্য রাইন কি? এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেপোলিয়ন রাশিয়াকে পরাজিত করার পর বিজেতা হিসাবে বার্লিনে উপস্থিত হন। এখানে 1806 খ্রিস্টাব্দে তিনি জার্মানির বিভিন্ন রাজ্যের রাজাদের নিয়ে একটি সুষম বা ফেডারেশন গঠন করেন। একে লকেভারেশন অফ দ্য রাইন বা রাইনের রাষ্ট্রজোট বলা হয়। এই রাষ্ট্রসংঘের নিরাপত্তার দায়িত্ব ছিল কিন্তু নেপোলিয়নের ওপর। 13 নম্বর কোশ্চেন, সমুদ্রের রানী কাকে বলে? এটা তোমরা জানাবে। কেন বলা হয় সেটা আমি বলে দিচ্ছি। সমুদ্রের রানী কাকে বলে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কেন বলা হয় না, অষ্টাদশ ও ঊনবিংশ শতকে সমগ্র ইউরোপে ইংল্যান্ড শক্তিশালী নৌবহরের সাহায্যে সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছিল। তাই ইংল্যান্ডের একচেটিয়া জলপথ অধিকারের ক্ষমতা তাকে সমুদ্রের রানী উপাধিতে ভূষিত করেছিল। কাকে করেছিল সেটা কিন্তু আমি দেইনি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 14 নম্বর কোশ্চেন, মিলান ডিক্রি কি? ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের প্রস্তুতের নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন। 1807 খ্রিস্টাব্দের অক্টোবরের থেকে ডিসেম্বর মাসে কিন্তু এই ডিগ্রি জারি করা হয়। কোনো নিরপেক্ষ বা মিত্র দেশের জাহাজ অর্ডার্স ইন কাউন্সিল মেনে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা অনুমতি নিলে তা ইংল্যান্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে এবং ফ্রান্সের দ্বারা তা করা হবে। এটাই কিন্তু তোমার যেটা ছিল মিলান ডিক্রি, এটাই। তারপরে কোশ্চেনে চলে যাওয়া যাক। 15 নম্বর কোশ্চেন কী বলছে? জুনটা কি? জুনটা বলতে বোঝায় বিদ্রোহী প্রতিরোধ সমিতিকে। নেপোলিয়নের স্পেন অভিযানকালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজ হাতে তুলে নেয় এবং আগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে। এটাই কিন্তু জুনটা। 16 নম্বর কোশ্চেন, স্পেনীয় খত কি? স্পেনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসান। এতে স্পেনবাসী ক্ষুব্ধ হয়ে পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে একযোগে ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই যুদ্ধ নেপোলিয়ন পরাজিত হন ও তার মান মর্যাদা লুণ্ঠিত হয়। তার এই ব্যর্থতা স্পেনীয় খত নামে কিন্তু পরিচিত। 17 নম্বর কোশ্চেন, টোরেস ভেডরাস কি? টোরেস ভেডরাস কি না, উপদ্বীপের যুদ্ধের সময় নেপোলিয়নের আক্রমণ প্রতিহত করার জন্য পর্তুগালে অবস্থানরত ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি ট্যাগাস নদী থেকে আটলান্টিক সমুদ্র পর্যন্ত একটি আত্মরক্ষামূলক দুর্গ প্রাকার তৈরি করে নিজেদের রক্ষা করেন। এটি টোরাস ভেডরাস নামে কিন্তু পরিচিত বা টেরাস ভেডরাস সুরক্ষা রেখা নামে কিন্তু পরিচিত। 18 নম্বর কোশ্চেন, পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো এক ধরনের রণকৌশল। আক্রমণকারী সৈন্যরা যাতে আক্রান্ত দেশের জিনিসপত্র ব্যবহার করতে না পারে তার জন্য আক্রান্ত দেশের সৈন্যরা নিজেদের জিনিসপত্র নিজেরাই পুড়িয়ে ধ্বংস করে দিত। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ না করে পিছিয়ে গিয়ে খাদ্য ও শস্য ভাণ্ডারগুলি জ্বালিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের অগ্রগতি ব্যাহত করে। এই রণকৌশলই পোড়ামাটির নীতি নামে কিন্তু পরিচিত। এটা 5 নম্বর হিসেবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরের কোশ্চেন হিসেবে কিন্তু এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর হিসেবেও তো আসতে পারে, অবশ্যই দেখে রাখবে, এটা আসার মতো একটা কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এখানে নেপোলিয়নকে স্পেলিংটা মিস্টেক আছে, চেক করে নেবে। অ্যান্সার কী বলছে না, নেপোলিয়ন বোনাপার্ট এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ফরাসি বিপ্লবের উদারতন্ত্রী
আদর্শের ফলে তিনি ফ্রান্সের কনসুলেট তথা সন্ত্রটি পদ লাভ করেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের সাম্য নীতিকে গ্রহণ করে কেজি নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের আইনগত সমতা, সামাজিক সাম্য, সামন্ততান্ত্রিক বিশেষাধিকার লোপ এবং বৈদেশিক ক্ষেত্রে ইটালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে পুরাতনতন্ত্র ধ্বংস করে ফরাসি বিপ্লবের ভাবধারাকে প্রসার ঘটান। তাই নেপোলিয়নকে কিন্তু বিপ্লবের সন্তান বলা হয়, কারণ নেপোলিয়নই একমাত্র ফ্রান্সে কী করে, বিপ্লবের ধ্বংস করে। 20 নম্বর কোশ্চেন কি না, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? না, ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই সূত্র ধরেই নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয় এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, বাক স্বাধীনতা হরণের মাধ্যমে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। তাছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতা নিজের কুক্ষিগত করেছিলেন। তাই নেপোলিয়নকে কিন্তু বিপ্লবের ধ্বংসকারী বলা হয়। এই ছিল তোমাদের 2 নম্বর কোশ্চেন। আর এখান থেকে করলেই কিন্তু তোমরা সমস্ত স্কুলে, যারা যে স্কুলেই পড়ো না কেন, এইখান থেকে করলেই তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর খুব শীঘ্রই জিওগ্রাফিটাও নিয়ে আসবো। আর তোমাদের 5 থেকে 10 পর্যন্ত জিওগ্রাফি এবং হিস্ট্রি কোশ্চেনগুলো কিন্তু আমি করিয়ে দেবো। এবং যারা ভাবছো যে এই কোশ্চেনগুলো কি সত্যিই আসবে, তারা একবার তোমাদের মাধ্যমিকে, দাদা দিদির যে মাধ্যমিকে হিস্ট্রি হয়ে গেল, হিস্ট্রির যে লাস্ট মিনিট সাজেশন আমি দিয়েছিলাম সেটা দেখে নিতে পারো, যে আসবে না আসবে না, কীরকম কোশ্চেনগুলো এসছে সেটা দেখলেই বুঝতে পারবো। আর যারা দেখেছে 10 থেকে তারা তো অবশ্যই জানে 16টা থাকে, 11টা করতে হয়, পুরো 9টা হুবহু কমন এসছে, পুরো 9টা হুবহু কমন। 2 নম্বরেই সাজেশন দিয়েছিলাম। থ্যাংক ইউ। এখান থেকে অবশ্যই পড়বে, আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক প্রদান করবে।